নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকেই খুব টেনশানে আছি। সকাল থেকে মানে কি, দুদিন আগে থেকেই আমার টেনশান শুরু হয়ে গেছে। আজকে বাবাইয়ের রেজাল্ট আউট, তো ওর তো কোনো চিন্তাভাবনা নেই, পরীক্ষার সময়ও কোনো টেনশান থাকে না, রেজাল্ট আউটের দিনও নেই। আসলে এখনও ব্যাপারটা সেরকমভাবে বোঝে না, আমরাও হয়তো এই বয়সে বুঝতাম না। তো সে যাই হোক, আমাদেরও যেমন মায়েদের টেনশন হতো, তেমনি মানে আমাদের সময় ঠিক তেমনই ওর সময়ও ওর পাপার টেনশন হচ্ছে। আজকে ওর পাপাকে বলেছিলাম ঘরে থাকতে, যে একসাথে যাব রেজাল্ট আনতে, কারণ ওদের আজকে মার্কশিট দেওয়া, তারপরে ওদের ভর্তি, বুকস ডিস্ট্রিবিউশন, তার সাথে ইউনিফর্ম, সমস্ত কিছু আজকেই ওখানে হবে। তো সবটা এক হাতে সামলাতে গিয়ে না একটু অসুবিধা হয়ে যায়, আবার টাইমের মধ্যে ওদের টাইম স্লট দেওয়া আছে। তো আমি বলেছিলাম যে তুমি আজকে বাড়িতে থাকো, ওর কাজটা হয়ে গেলে তুমি না হয় সেকেন্ড হাফে যেও। কিন্তু ও চেয়েও ছিল থাকতে, কিন্তু পারলো না, এমার্জেন্সি কলে ওকে বেরিয়ে যেতে হয়েছে। সে একদম ভোরবেলা 5:45-র সময় বেরিয়েছে আজকে, জানো তো। কী আর করা যাবে, আমি এদিক থেকে তাড়াতাড়ি করে সেরে যাব, ও যদি পারে ডাইরেক্ট ও অফিস থেকে ওইখানে পৌঁছাবে। এই দেখো, আমার গাছেদের জন্য এই 4টে টব অর্ডার করেছিলাম, নতুন কয়েকটা গাছ লাগাবো আবার। তো কালকে রাতে এসছে, এখন খুললাম। ঠিকই আছে দাম অনুযায়ী জিনিসগুলো। আজকে মোটামুটি সব কাজ আমার সারা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে সব কাজ সারলাম। এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি মাল্টিগ্রেন ইডলি। কালকেই আমি এগুলোকে সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কালকে রাতে বেটে ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। দারুণ ফার্মেন্টেড হয়েছে, দারুণ সফট ইডলি হয়েছে। তোমাদের একটা আমি ভেঙে দেখাই, দেখো যেমন স্পঞ্জি হয়েছে তেমনি কিন্তু ফ্লপি হয়েছে। এই দেখো, এর ভেতরে কী কী আছে, আছে চাল, আছে বিউলির ডাল, তার সাথে আছে ছোলা, যে ছোটো দানার ছোলা, সেই ছোলা, আর তার সাথে রয়েছে সয়াবিনের দানা আর একটু মেথি। আজকেও ইনস্ট্যান্ট চাটনি দিয়েই আমরা এখন ব্রেকফাস্ট সারবো। হাঁড়ি চাটনি এবং ইমলি চাটনি নিয়ে নিয়েছি। একদমই এখন ব্রেকফাস্টের জন্য আর বেশি কিছু বানানোর সময় নেই, কারণ এখন আমাকে লাঞ্চটা বানাতে শুরু করতে হবে। তো এখন আমি আর বাবাই ফটাফট আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই আগে। লাঞ্চটা বানিয়ে রেখে তারপর আমরা যাব, কারণ আমাকে 11:30টার দিকে ঘর থেকে বেরোতে হবে, আর 11:30টার সময় তো লাঞ্চ খেয়ে বেরোনো যায় না। তো ওখানে গিয়েও না অনেকটা টাইম লাগবে, জানো তো। ওদের 12টা থেকে একটা হচ্ছে মার্কশিট কালেকশনের জন্য টাইম দিয়েছে, কিন্তু তার আগে ওদেরকে আবার অ্যাডমিশনটাও করাতে হবে, মানে অ্যাডমিশনটির ফিসটা আগে দিতে হবে, তারপরে মার্কশিট কালেকশন করতে হবে। আর এছাড়াও বইও দিয়ে দেবে আজকে, তার সাথে ইউনিফর্মও আজকেই দেবে। তো এইগুলো সব করতে অনেকটা টাইম লেগে যাবে। বাড়িতে আস্তে আস্তে হয়তো আমাদের 3টে থেকে 3:30 বেজে যেতে পারে। তো আজকে যেহেতু ভোরবেলাতেই ওঠা হয়েছে, ওর পাপা বেরিয়েছে, তখন ওর পাপাকে আমি একটুখানি ছাতু গুলে দিয়েছি, তো সেই ছাতুর শরবত খেয়ে গেছে। তো তারপর থেকেই আমি ঘরের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। তো সমস্ত কাজ সারা হয়েই গেছে, এখন শুধু স্নান পুজো বাকি। মানে এই রান্নাটা হবে, রান্নার যে কটা বাসন হবে সে কটাকে ধোবো আর স্নান পুজো করব, তারপরেই বেরিয়ে যাব। দেখো, আজকে আমি ফুলকপি, আলু আর ডিম দিয়ে একসাথে একটা তরকারি করব, আলাদা করে আর কিছুই করব না। তো আমি দেখো ফুলকপিগুলোকে আগে একটু ফুটিয়ে নিয়েছি লবণ জলে। তার কারণ হচ্ছে, এখন বাজারে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলোতে খেয়াল করে দেখবে ছোটো ছোটো পোকা থাকে, আর ওই পোকাগুলো কিন্তু সহজে বার করা যায় না যতই ধো। তো ওগুলোকে যদি একটু লবণ জলে ফুটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু পোকাগুলো জলের সাথে বেরিয়ে যায় আর ফুলকপির গায়ে থাকে না। তো আমি ওগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি এবং জল থেকে ছেঁকে তুলে কড়াইতে দিলাম। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তার ভেতরে জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, তার ভেতরে দিয়ে দিয়েছি আমি ছোকলা সমেত আলু। আজকে ছোকলা সমেত আলুর তরকারি খেতে ইচ্ছা করেছে। তো আলুটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। তো ভালো করে আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার ভেতরে সিদ্ধ করা ফুলকপি দিয়ে নুন হলুদ দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে আর জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। ভালো করে ফুটে ওঠাতে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিম। কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কিচেন কিং মশলা। এই ইনস্ট্যান্ট কিচেন কিং মশলাটা দিয়ে আমি 2-3 দিন রান্না করছি, ভালোই লাগে কিন্তু খেতে, টেস্ট খারাপ হয় না। তো এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। যেহেতু অন্য কোনো আর তরকারি করছি না বা ডালও করিনি, তাই এটা একটু পাতলা পাতলা করে করেছি, একদম গামাখা করিনি। আর এখন ভাবছি শুধু একটা তরকারি দিয়ে কী করে খাবো, তো একটু বেগুন ভেজে নেব। তো এখন একটু বেগুন ভাজা করে তারপরে বাসনকোসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে বেরোবো আমরা। এবার যাচ্ছি ওর রেজাল্ট আনতে। কেমন হবে ওর রেজাল্ট, ওর মার্কশিটে কী দেখতে পাবো জানি না। তো যাই হোক, চলো এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো। রেজাল্ট নিয়ে
বাড়ি আস্তে আস্তে সেই যেমনটা ভেবেছিলাম 3:30 বেজে গেছিলো। সে এত খিদে পেয়ে গেছে, তো বাড়ি এসে আর একটু ওয়েট করিনি, আগে খেতে বসে গেছি তিনজনই হাত মুখ ধুয়ে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। খুব টায়ার্ড লাগছিলো, সকাল থেকে ভীষণ তাড়াহুড়ো করে সব কাজ সারছিলাম, তো একটু শুয়ে পড়েছিলাম। রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে, ভালোই হয়েছে রেজাল্ট। একটাই সাবজেক্টে সব থেকে কম নাম্বার পেয়েছে, এবং যে কারণে বকা তো ও খেয়েছে আর আমারও মনটা খুব খারাপ। সেটা হচ্ছে ম্যাথে নাম্বারটা বেশ ভালোই কম এসেছে। তো যাই হোক, নেক্সট টাইম আরও বেশি খাটতে হবে, আমাকেও খাটতে হবে, ওকেও, যাতে ম্যাথের মার্কসটা আর একটু ভালো আনতে পারে, কারণ ম্যাথটা সবসময়ই দরকার। তো ওটাতেই নাম্বারটা একটু কম এসছে বলে আমার মনটা খুব খারাপ ছিল। তো যাই হোক, আর মন খারাপ করে বসে কি করব, এখন আমাকেও আরও তোড়জোড় দিয়ে নজর দিতে হবে, আর ওকেও সেইভাবে পড়াশুনো শুরু করতে হবে, কারণ এখন যতই উঁচু ক্লাসে যাবে ম্যাথটা তো একটু টাফ হবেই। তো বাকি সব কিছুতে ঠিকঠাকই আছে। তো এবার ক্লাস 5 থেকে 6-এ উঠে গেল আমার ছেলে, অনেকটা বড় হলো, তো এখন আরও বেশি করে পড়াশুনো ওকে করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ও কী করছে তোমাদেরকে দেখাই। এই দেখো, বসে বইতে কভার লাগাচ্ছে। সব কটাতে কভার লাগানো হয়ে গেছে, এখন 2-3টেতে বাকি আছে। ওর পাপা ওকে একটা বইয়ে কভার লাগানো দেখিয়ে দিয়েছে, আর বাকিগুলোতে ও লাগিয়েছে। দেখেছো, মুখটা কিন্তু কালো, কারণ বকা খেয়েছে, তো বকা খেয়েছে ম্যাথের নাম্বারের জন্য, সেই কারণে মুখটা একটু কালো হয়ে রয়েছে। তাই খাওয়া দাওয়া করেই বই খাতা নিয়ে বসে গেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, শেলফে সব বই খাতাগুলোকে, পুরনো যেগুলো ছিল সেগুলোকে বার করেছে, শেলফ থেকে বার করে নতুন যেগুলোতে কভার লাগানো হয়ে গেছে সেইগুলোকে আবার শেলফে রেখেছে। খাতাগুলোকে রেখেছে, মানে যত নোটসবুকগুলো আনা হয়েছে সেগুলোকে সব গুছিয়ে রেখেছে। এখন এই লাস্টের 2-3টেতে বাকি আছে, এই 2-3টেতে কভার লাগাচ্ছে। এই দেখো, এই যে শেলফ পুরো গুছিয়ে রাখা হয়ে গেছে। আমি ওঠার পর আমাকে দেখাচ্ছে, দেখো মাম্মা, দেখো কি সুন্দর করে সবটা গুছিয়ে রেখেছি, দেখো এই যে কিভাবে অ্যারেঞ্জ করেছে, নিজেই অ্যারেঞ্জ করেছে। বলছে এই বইগুলো ভালো করে রাখতে পারছিলাম না, তাই এই বইগুলোকে এইভাবে রেখেছি। এই দেখো, একা একাই কভার লাগিয়েছে, ওর পাপা শুধু একটাতে দেখিয়ে দিয়েছে। কভার লাগানো হয়ে গেছে, নাম লেখাও হয়ে গেছে। এই হচ্ছে কাজ, এতক্ষণ বসে এই কাজগুলো করেছে। যাই একটু বকা খাওয়াতে একটুখানি লাভ হয়েছে, সেটা হচ্ছে বই খাতাগুলো নিয়ে বসেছে, এসেই টিভি দেখতে বসেনি। আর এই যে হচ্ছে পুরনো বইগুলো, মানে আগের ক্লাসের বইগুলো, এইগুলো তো আর কোনো কাজে লাগবে না, আর এখানে পুরনো বই অন্য কারোর আর কাজে লাগে না, তো এইগুলো সব যাবে কেজি দরে বিক্রি হবে, মানে ভাঙ্গারওয়ালার কাছে যাবে ওগুলো সব। একবার দেখাতেই ভালো শিখে গেছে কভার লাগানো, সব কটা বই বেশ সুন্দর কভার লাগিয়েছে। দেখো, ধীরে ধীরে সুন্দরভাবে কভার লাগাচ্ছে। একটা কাজ তাহলে কমলো আমাদের। গত বছরও আমি লাগিয়ে দিয়েছিলাম, মনে আছে। একটা কথা ভাবছি শেয়ার করি তোমাদের সাথে। তো আমার মনে হয় এটা শুধু আমার নয়, যাদের বাচ্চারা সিবিএসসি অথবা আইসিএসসি বোর্ডে পড়াশুনো করে, তো তাদের সবারই হয়তো এই অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে, পড়াশুনো এখন প্রচণ্ড বেশি খরচ সাপেক্ষ হয়ে গেছে, খুব খরচ সাপেক্ষ হয়ে গেছে। আমার ছেলে উঠলো ক্লাস 6-এ, মানে ক্লাস 6-এর বই খাতা তোমাদেরকে তো দেখালাম, শেলফে সব নোটবুকসগুলো রাখা রয়েছে, বইগুলো রাখা রয়েছে। তো এই বই খাতার পুরো প্যাকেজটা কত নিল জানো? 5,360 টাকা। 5,360 টাকায় এই কটা বই আর এই কটা খাতা, আর তার সাথে 10-12টা কভার। তো এই হচ্ছে বই খাতার প্রাইস। আর তার সাথে এক একটা স্কুলে তো এক এক রকমের ডোনেশন থাকে, এক এক রকমের ফিস থাকে, সেগুলো নিয়ে তো আর কথা বলার মানে অপেক্ষা নেই। সবাই তোমরা জানো, সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে প্রচুর খরচ, প্রচুর খরচ। আমার ছেলের এই স্কুলটাতে মানে তুলনামূলক আমি দেখছি কলকাতার সমস্ত বড় বড় যে স্কুলগুলো রয়েছে সেইগুলোর থেকে একটু কমে হচ্ছে, একটু কমে। যেমন আমার ছেলের এই পুরো বছরের প্যাকেজটা পড়ে যাচ্ছে 80,000, 80,000 পড়ছে, শুধুমাত্র বই এবং যে ইউনিফর্ম, এটা বাদ দিয়ে, বই এবং ইউনিফর্ম বাদ দিয়ে ফিস এবং ট্রান্সপোর্ট ফিস, স্কুল ফিস বা টিউশন ফিস, আর তার সাথে যে ট্রান্সপোর্ট ফিস, এইগুলো সব মিলে টোটাল স্কুলে বছরে আমাকে দিতে হচ্ছে 80,000 টাকা। তো এটা কলকাতার অনেক বড় বড় স্কুলগুলোর তুলনায় একটু কম, কিন্তু আমার ছেলে তো ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, তো সেই অনুযায়ী দেখতে গেলে মুম্বাইয়ের মতন জায়গাতে এটা একটু কম টাকাতেই আমি পাচ্ছি।
তো যাই হোক, এখন পড়াশোনাটা যে আগের থেকে অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে গেছে এটা মানে আর বলার অপেক্ষা নেই, তোমরা সবাই জানো। আমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশুনো করেছি। তো বেঙ্গলি মিডিয়ামে আমি বিএ পাশ করেছি, এমএ পাশ করেছি, মানে এমএ পাশ করা পর্যন্ত আমার যত খরচ হয়নি টোটাল, তার মানে সেই পুরো খরচটার থেকেও বেশি খরচ আমার ছেলের একটা ক্লাসে হচ্ছে, মানে একটা ক্লাস কভার করাতে হচ্ছে। এতদিন পর্যন্ত যে কী হারে খরচ হয়ে গেছে ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত, সেটার তো আর কোনো হিসাব রাখা সম্ভবই না। তো বলছি তাই যে আমরাও পড়াশুনো করেছি, যদিও সেটা বেঙ্গলি মিডিয়াম থেকে করেছি, কিন্তু খরচ এর বোধহয় 10% হয়েছে টোটাল আমি এমএ কমপ্লিট করেছি সেই পর্যন্ত। তো যাই হোক, কিছু করার নেই। এখন গভর্নমেন্ট স্কুলগুলোতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে আমি দেখছি যা, তাতে প্রাইভেট স্কুল ছাড়া আর কোনো গতি নেই। তবে একটা কথা কি জানো, আমি এই যে মুম্বাইতে দেখছি, মুম্বাইয়ের যে গভর্নমেন্ট স্কুলগুলো সেগুলো কিন্তু অনেক বেটার, খুব ভালো পড়াশুনো হয় সেখানে, খুব ভালো। কিন্তু আমার যেহেতু ট্রান্সফারেবল ছিল, তখন তো ট্রান্সফারেবলের কথা ভেবেই আমি ইংলিশ মিডিয়ামেই দিয়েছিলাম, সিবিএসসি বোর্ডে দিয়েছিলাম যে এটা আমি সব জায়গাতে পেয়ে যাব। তো তবে এখানে প্রাইভেট স্কুলগুলোর পাশাপাশি গভর্নমেন্ট স্কুলগুলোতেও কিন্তু খুব ভালো পড়াশোনা হয়, খুব ভালো ডিসিপ্লিন মেনটেন হয়, মানে সমস্ত দিক থেকে কিন্তু গভর্নমেন্ট স্কুলগুলো এখানে বেশ ভালো এগিয়ে আছে। তো বাবাইয়ের খুব ইচ্ছা এই স্কুলেই থাকবে, আর আমাদেরও সেটাই ইচ্ছা, বারবার করে চেঞ্জ যাতে না করতে হয় বা না করি সেটাই চেষ্টা করব। তো একটা স্কুলে বছরের পর বছর থাকলে কি হয়, বাচ্চাদের গ্রোথটা ভালো হয়, টিচারও এক থাকে, ফ্রেন্ডস তো একই থাকে, তো এক্ষেত্রে বাচ্চাদের ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। আর বারবার চেঞ্জ করাতে একটু অসুবিধা বাচ্চাদেরকেই বেশি পোহাতে হয়। তো যাই হোক, চলো এইবার আমি আমার কিছু অন্য কাজ আছে সেইগুলো করতে হবে। মানে কি বলো তো, বাবাইয়ের তো নতুন ইউনিফর্মও আনা হয়েছে, তো এবার একটু ওয়ার্ড্রপটাকে গোছাতে হবে, কারণ ওয়ার্ড্রপটা না গোছালে আর মানে রাখার জায়গা হচ্ছে না আমাদের। তো যেগুলো এখন আর পরবে না, এমনি তো পয়লা বৈশাখ আসতে চললো, মানে গরমটা পড়েই গেছে, তো ওর কিছু ছোটো জামা কাপড়গুলোকে বাদ দিয়ে দিই আর ইউনিফর্মগুলোকেও গুছিয়ে রাখি, মানে জায়গা অ্যারেঞ্জ করি একটু। এই দেখো, ওর যে র্যাকে ওর জামা কাপড় রাখি সেখান থেকে সবগুলো বার করলাম। এই দেখো কি সুন্দর সুন্দর সব শার্ট, ও শার্ট জানো তো পরতেই চায় না, ও টি শার্টেই বেশি কমফোর্টেবল। তো যে কারণে এই শার্টগুলো থেকে থেকে শুধু ছোট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা শার্ট ও 1 থেকে 2 বার পরেছে, এর বেশি পরেই নি, একদম নতুন শার্ট প্রত্যেক কটা, জানো তো। কিন্তু এখানে না এমন কেউ নেই যে ওর থেকে ছোট তাকে দিয়ে দেবো, সে পরবে। আর কাকেই বা দিতে যাব, না না দরকার নেই। এইগুলো সব আমি, ওর পাপাও বলে না কাউকে কখনো ওইভাবে দিতে যাবে না, কারণ কে কী মনে করবে তার কোনো ঠিক নেই। সবই তো নতুন জামা কাপড়, যেগুলো পরেছে সেগুলোরও শুধুমাত্র একটু হয়তো রঙটা ফেড হয়েছে, আর যেগুলো পরেনি সেগুলো তো পরেই নি। তো যাই হোক, কিন্তু কাউকে দেওয়ার উপায় নেই, এগুলোকে সব আলাদা করে রাখবো। এই যেগুলোকে মানে পরাবো না আর, সেগুলো আলাদা করে রাখলাম বাইরে, আর যেগুলো পরবে সেগুলোকে ভেতরের দিকে রাখলাম। তো যেগুলো ওই পড়বে না সেইগুলোকেই আমি আবার ওই ভালো করে কি করব জানো তো, লবণ জলে ওয়াশ করে আলাদা করে রেখে দেবো। ওইগুলো ওই মানে বাসনওয়ালির কাছে যাবে, নয়তো ওই যে কেজি দরে বিক্রি হবে। এই ওয়ার্ড্রপ গোছানোটা না সত্যি একটা ভীষণ টাফ জব, যারা করো তারা জানো। এগুলো পরিষ্কার করা, মাঝে মাঝে এরকম একটুখানি মানে ছাঁটাই বাছাই করা যে কোনটা রাখবো না, এটা একটা সত্যি টাফ জব। বছরে অন্তত 3 বার এই ওয়ার্ড্রপ নিয়ে বসতে হয়। এক তো যখন এই যে গরম আসছে, গরমের সময়টাতে শীতের কিছু জামা কাপড় তুলে রেখে এইবার গরমের জামা কাপড় নামাও, বা গরমের জামা কাপড় কিনে আনো, সেটা একটা গোছানো। আবার যখন এই পুজোর সময়টা আসে, কোনো অকেশানের সময়টা আসে, সেই সময়টাতে আবার ছাঁটাই বাছাই করতে হয় যে এইগুলো আর পরবো না, এবার নতুন নতুন জামা কাপড় কিনে রাখা হবে। আবার ওই পুজো পার্বণ চলে যাওয়ার পরে যখন শীতটা আসতে শুরু করে, না এইগুলো গরমের, এইগুলোকে সরিয়ে রাখি, এবার শীতের জামা কাপড় বার করি। তো এই যে বছরে অন্তত 3 বার ওয়ার্ড্রপটা নিয়ে বসতে হয়। তো আমি জানি না তোমাদের কার কেমন লাগে, আমি তো বিরক্ত হয়ে যাই, আমি রীতিমতন বিরক্ত হয়ে যাই এগুলো করতে। তো যাই হোক, চলো আমি এখন একটা ভারী কাজ নিয়ে বসেছি, এখন এইটা করতে করতে সন্ধে হয়ে যাবে। ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।